স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশে। সঙ্গে আছি গোলাম কিবরিয়া। স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছে রিপেয়ার বাংলাদেশ নামে একটি সংগঠন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শৌচাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এর অংশ হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে 2টি শৌচাগার সংস্কার করে দেওয়া হয়েছে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে এই কাজ চালিয়ে যাচ্ছে তারা। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে এই কার্যক্রমে উদ্বুদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কর কমিশনার এবং স্বেচ্ছাসেবী সংগঠন রিপেয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা বজলুল কবির ভূঁইয়া। আরও আছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য শাহ আবু রুশদ আল মুনির। কথা বলছি তাদের সঙ্গে। রিপেয়ার বাংলাদেশের ধারণাটা কিভাবে এলো আপনার মাথায়? রিপেয়ার বাংলাদেশ বলতে আমরা শুধু বাংলাদেশের অবকাঠামোগত বিষয়গুলি রিপেয়ার করব তা কিন্তু নয়। এটা খুব একটা আমার কাছে ভাবতেও ভালো লাগে যে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়গুলো আছে, মানুষের চিন্তা ভাবনা যেগুলো, সেগুলো রিপেয়ার বাংলাদেশের একটি অংশ। আমরা প্রথমে এই সংগঠনটি যখন শুরু হয় 3 বছর আগে, তখন আমি একদিন হঠাৎ করে দেখলাম যে আমাদের যে কুড়িল ফ্লাইওভারের মধ্যে একটি কুকুর মরে আছে, তাকে সরানোর মতো কেউ নেই। আমি খুব বিস্মিত হলাম যে এটা কিভাবে সম্ভব যে একটা কুকুর মরে স্ম্যাশ হয়ে আছে, এটা সরাচ্ছে না। তারপর আমার মনে হলো যে এটা পরিষ্কার করা দরকার, এটা আমারও দায়িত্ব আছে, মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশনের পাশাপাশি আমারও দায়িত্ব আছে। আমরা তখন সেই কুকুরটি সরাতে গিয়ে দেখলাম যে এই ফ্লাইওভারের উপরে যে ডার্ট পড়ে আছে, ময়লা আবর্জনা আছে, সেগুলি পরিষ্কার করতে আমাদের 5 দিন সময় লাগলো এবং আমাদের 45 জন লেবার খরচ করে আমরা 27 টন ময়লা সেখান থেকে সরালাম। মানে এটা একটা ঘটনা থেকে শুরু হয়েছে। এর আগেও আমার মনে এরকম একটা বিষয় কাজ করছিল যে আমরা বাংলাদেশে যে সমস্ত বিষয়ে আমরা বাংলাদেশের মানুষ সন্তুষ্ট নয়, অনেক বিষয় আছে। রাস্তার যেমন দেখবেন রাস্তা মেরামত হচ্ছে না, মানুষ সেখানে অসন্তুষ্টি প্রকাশ করছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেটা নিয়ে প্যারেন্টসদের অসন্তুষ্টি আছে। আপনি যদি বলেন ট্রাফিক জ্যাম নিয়ে অসন্তুষ্টি আছে। এইগুলো সরকারের পাশাপাশি আমরা যারা জনগণ, আমরা কিভাবে হেল্প করতে পারি সরকারকে এবং জনগণকে কীভাবে উদ্বুদ্ধ করতে পারি, সেই থেকে কিন্তু আমাদের এই চিন্তায় আসে যে আমরা রিপেয়ার বাংলাদেশ নামে যেটা সংগঠন করি। আমরা হাজার হাজার এই দেশের লক্ষ যুব যারা আছে, তাদেরকে কিভাবে সংগঠিত করতে পারি, তাদের মনে কিভাবে এই সচেতন করে দিতে পারি মনটাকে। যে এখন এই মুহূর্তে আপনাদের সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী বলেন বা সমর্থক কতজন আছে? কয়েক হাজার। আমি এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, কারণ আপনি শুনলে অবাক হবেন যে আজকেও যে ফেসবুকে যারা আমার সমর্থক হয়েছে এবং যারা কাজ করার কথা বলছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে আপনার সাথে কাজ করতে চাই। আমরা সর্বশেষ যে কাজটি করলাম যে আমরা মৌচাক মালিবাগ যে ফ্লাইওভারটি পরিষ্কার করলাম গত 2 দিনে, এটা কিন্তু আমাদের পরিষ্কার করতে আমাদের সিটি কর্পোরেশন আমাদের গাড়ি দিয়ে সহায়তা করেছে, কিন্তু আমাদের অর্থ গিয়েছে মাত্র 22,000 টাকা। 22,000 টাকা দিয়ে আমরা এত 4 কিলোমিটার 3টা লোপ আমরা পরিষ্কার করে দিয়েছি, যেখানে গত 1 বছর পরিষ্কার করা হয়নি। আমরা তো এটা পরিষ্কার করার জন্য দায়িত্বপ্রাপ্ত সংগঠন নই। আমরা করতে চাচ্ছি এই জন্য যে আমরা যখন একটা কাজ এই সিটি কর্পোরেশন কিংবা সরকার বিভিন্ন সংস্থাকে করে দেখিয়ে দেব যে এটা এইভাবে করা উচিত, তাহলে তারাও অনুপ্রাণিত হবে যে এই কাজটা করা উচিত। আমি একটু যাচ্ছি আপনার কাছে, যেটি হচ্ছে যে এই যে ধরেন ধুলো ময়লা, এটা তো একটি নগরকে নোংরা অপরিচ্ছন্ন করে তুলছে, তার সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও থাকে অবশ্যই। আমাদের দেশে ঢাকা শহরে যদি বলি বিশেষ করে বা বিভিন্ন জায়গায় ধুলোর প্রকোপ এত বেশি কেন? বিশ্বের অন্যান্য দেশ বা শহরে তো এত ধুলো আমাদের এখানে আসলে ভালো একটা প্রশ্নটার উত্তর হচ্ছে এরকম ধরনের আপনাদের এখানে এটা আলটিমেটলি আমরা ডেভেলপিং কান্ট্রি, জাস্ট আমরা ডেভেলপমেন্টের শুরু পর্যায়ে আমরা ধরতে পারি। কন্টিনিউয়াস প্রতিদিনই কিন্তু আমাদের কোথাও না কোথাও কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আপনি রাস্তাঘাট তৈরি হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, এখান থেকে একটা ডাস্ট অলরেডি জেনারেট করতেছে। যে ডাস্টটাকে আমরা যদি অ্যাবজর্ব করতে যাই, মানে সেটাকে যদি আমরা মিনিমাইজ করার চিন্তা করি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা খুব বেশি হ্যাম্পার করে সেটা হলো পরিবেশ। আমাদের কোনো গাছগাছরা নেই। আপনি দেখেন পরিবেশগত দিক থেকে আমাদের গাছের পরিমাণ কমে গেছে। গাছের পরিমাণ যখনই আমরা গাছ কেটে ফেলতেছি, তখন কিন্তু এই ধুলোটাকে আমরা আটকানোর কোনো জায়গা থাকতেছে না।
এই ধুলোটা কিন্তু কোথাও যে আপনি ফ্লোটাকে কোথাও যে বাধাপ্রাপ্ত হবে সেই জিনিসটা নেই। তখন দেখা যায় কি আমার ঘরের ভিতর ধুলো চলে আসতেছে, আপনি যতই দরজা জানলা বন্ধ করে রাখেন ওই ফাঁক দিয়ে কিন্তু ধুলো চলে আসছে এবং ধুলো কিন্তু উঠতেই আছে, যার কারণে আসলে টোটাল এনভায়রনমেন্টটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত, তাহলে হয়তো কিছু কিছু জিনিস গ্রিন বেল্ট তৈরি করা উচিত। এই জিনিসগুলো যদি তৈরি হয় তাহলে দেখা যাবে যে একটা সময় পরে আমি সেই জায়গাটায় একটু আসি আপনার কাছে। ধরেন এখন আমরা ধুলো পরিষ্কার করছি, নগরকে পরিচ্ছন্ন করছি, এটা অবশ্যই ভালো উদ্যোগ, শুভ উদ্যোগ, কিন্তু তার পাশাপাশি আপনারা কি এটা চিন্তা করছেন যে স্থায়ীভাবে কিভাবে এটার একটা মানে সমাধান? দেখুন, এটা তো আমাদের ভৌগোলিক কারণে আমাদের বাংলাদেশের যে মাটি বা ধুলিবালি থাকবেই, এটা আপনি সিঙ্গাপুর বা অন্য দেশের তুলনা করা যাবে না, কিন্তু এটাকে ম্যানেজ করার যে সামর্থ্য বা রুচিবোধ সেটা তৈরি করার জন্য আমরা গ্রামে গঞ্জে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমরা কয়েকশো স্টুডেন্টকে নিয়ে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমি কথা বলছি 3 ঘন্টা, যে তোমাদের কেরিয়ার কি হবে, তোমরা ভবিষ্যতে চাকরি কীভাবে পাবে। কিন্তু একই সাথে আমরা ওদের প্রজেক্টে দেখিয়ে দিচ্ছি যে আমরা রিপেয়ার বাংলাদেশ কি কাজগুলি করছি, আমরা কিভাবে আমাদের পরিবেশকে সুন্দর রাখছি। একই সঙ্গে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভবিষ্যতে তারা যেন তাদের চারপাশের পরিবেশকে সুন্দর রাখে, তারা যেন বিশুদ্ধ পানি পান করে, তারা যেন নিজেকে সুন্দর করে রাখে, আবর্জনা দেখলে যেন তারা সেটা পরিষ্কার করার জন্য উদ্গ্রীব হয়। এই বিষয়গুলি তাদের মাইন্ডসেটকে পরিবর্তন করছি। আপনি দেখুন, আমার খুব দুঃখ লাগে যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, সুন্দর পরিবেশ গড়ার জন্য শিশুদেরকেই কিন্তু আমাদের সারা বিশ্বেই শৈশব থেকে শেখানো হয়। বাংলাদেশে সেটা নেই। এই যে আপনি বলছেন যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আমরা টয়লেট করে দিচ্ছি, ওয়াশরুম করে দিচ্ছি, কারণ কি? পৃথিবীর কোনো দেশই আমরা মনে করি সভ্য নয় যদি তার টয়লেট বা ওয়াশরুম যদি সুন্দর না হয়। এবং আমরা যেমন আমার ছোটোবেলায় আমরা শুনতাম, আমার আব্বা বলতেন যে তুমি কোনো বাড়িতে যদি যাও, তাদের সামাজিক মর্যাদা কীরকম সেটা বুঝতে হলে তার কিচেনে যেতে হবে, টয়লেটে যেতে হবে, তাহলে দেখতে হবে তারা কীরকম জীবনযাপন করে। তদ্রূপ একটা দেশের মানুষ কীভাবে জীবনযাপন করছে, তার একটা অন্যতম বিষয় হচ্ছে তার ওয়াশরুম কেমন, তার রাস্তার ধুলিবালি আছে কিনা, ট্রাফিক কীরকম, এই বিষয়গুলি। রিপেয়ার বাংলাদেশ তো এই যে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আরও অনেক কাজ করে থাকে। আপনার সঙ্গে যেটি কথা বলে জানছিলাম, তারা অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছেন, আপনারা মাদক বিরোধী অনেক প্রচারণা চালাচ্ছেন, শৌচাগার নির্মাণের কথা আপনি বললেন, ত্রাণ কার্যক্রম করেছেন আপনারা বিভিন্ন জায়গায়। তো এই যে নানা রকম কার্যক্রম আছে আপনাদের, রিপেয়ার বাংলাদেশের আসলে মূল ফোকাসটা কোন জায়গায় আমি জানতে চাই। যে এত ছড়ানো যদি কাজ থাকে তাহলে মানে উদ্দেশ্য বেশি ছড়িয়ে যায় কিনা? আপনি ঠিকই বলেছেন, ধন্যবাদ আপনাকে, যে আমরা অনেকগুলো কাজ একসাথে করছি কেন। দেখুন, কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা অনেকগুলো মানুষকে নিয়ে করতে পারি, অনেক জনবল দরকার। কিন্তু যেমন ধরেন আপনি কালকে যে কাজটা করলাম আমরা, যে একটা ফ্লাইওভার ক্লিন করব, এখানে যদি আমার মেম্বাররা তাদের সবাইকে নিয়ে আসি, অ্যাক্সিডেন্ট হবে। সেখানে আমরা গোপনে করেছি, কাউকে না জেনে, ওদেরকে আমরা দেখিয়েছি ফেসবুকে যে আমরা উই আর ডুইং দ্যাট, দে আর ভেরি হ্যাপি, মেম্বার্স আর ভেরি হ্যাপি। তারা পেমেন্ট, কিন্তু অনেক বেশি জনসম্পৃক্ততা করা যাবে সুযোগ নাই। কিন্তু জনসম্পৃক্ততা করলে আপনার প্যারালালি কিন্তু আরেকটা জিনিস তৈরি হচ্ছে, যে আমরা আসলে একটা কেওয়াস একটা এরিয়া তৈরি করছি, সেই জায়গাটা কিন্তু তৈরি করা যাবে না, কারণ এটা এই যানজটবিহীন আমাদের করার জন্যই কিন্তু আমরা সেই কাজটা যাচ্ছি। আমাদের একটা অন্যতম উদ্দেশ্যই হচ্ছে কিন্তু যে আমরা হাজার হাজার, এক দুজন না, হাজার হাজার ইয়াং যারা স্টুডেন্টস রয়েছে, আমাদের কাজগুলো দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা, যেন আমরা যখন চলে যাব পৃথিবী ছেড়ে, তারা যেন তখন আমাদের এই বিষয়গুলো মনে রেখে তারাও যেন এগিয়ে আসে। আমাদের দেখেন একটা বিষয়, আমরা পলিটিক্যাল স্টুডেন্ট লিডার্স তৈরি করছি, রাষ্ট্র আছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে, কলেজ হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি সোশ্যাল লিডার্স, ওয়ার্কার্স লিডার্স, যারা সোশ্যাল ওয়ার্ক করবে, তারা নট নেসেসারি যে সবাইকে পলিটিক্স করতে হবে। একজন স্টুডেন্ট যদি এখন স্টুডেন্ট, সে তার শিক্ষা শেষ করে সে চাকরিতে যাবে, বিজনেসে যাবে, পারিবারিক দাম্পত্য জীবন সবই করবে, কিন্তু এর পাশাপাশি যেন সে সমাজের যে যারা আনপ্রিভিলেজড মানুষ আছে তাদের জন্য কাজ, অবশ্যই তাদের। এখানে আসলে একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে বজলুল কবির ভূঁইয়া সাহেবকে একটা ধন্যবাদ দেওয়া উচিত এই কারণে যে আমরা যখন উনি কাজটা শুরু করেন, তখন কিন্তু
আলটিমেটলি ক্লিনিং প্রোগ্রাম বলতে যে জিনিসটা এটা কিন্তু আসলে ওইভাবে তৈরি হয় নাই, এবং এটাকে যখন উনি এই কুড়িল আচ্ছা, একটু ফ্লাইওভার ছোট করে জেনে রাখি, কতদিন ধরে আপনারা এটা চালাচ্ছেন, কত সালে এটা গত শুরু? 3 বছর আমাদের বছর, 3 years। গত 22শে জানুয়ারি আমাদের 3 বছর শেষ হলো। আচ্ছা, তৃতীয় বছর পূর্তি হলো। 3 বছর এক দুই সপ্তাহ আমি হলো। আবার আপনার কাছে আসবো 3 বছর আপনাদের কার্যক্রম নিয়ে যেটা হচ্ছে শুনতে। যে উনি যখন এই জিনিসটা নিয়ে আলোচনা করলেন তখন কিন্তু উনি মেয়র সাহেব পর্যন্ত, তখনকার সম্মানিত মাননীয় মেয়র আনিসুল হক সাহেব তখন ছিলেন, তো ওনার সাথেও কথা বলা হয়েছে। কিন্তু তখন কিন্তু আমাদের এই জিনিসটা প্রচারের দিকে আস্তে আস্তে যাচ্ছিল। তো যেখান থেকে কিন্তু পরবর্তীতে ঢাকা ক্লিন নামে কিন্তু পরে যে একটা প্রোগ্রাম হলো যেটা গিনেস ওয়ার্ল্ড বুকে যাওয়ার জন্য, আমার ধারণা যে এই জিনিসটা কিন্তু ওখান থেকেই তৈরি হওয়া। হয়তোবা এত বড় ইনিশিয়েটিভটা আমরা নিতে পারি না ছোট সংগঠন হিসাবে, হয়তোবা সেটা উনি নিতে পারেন না, কিংবা আমরা কিন্তু আমরা গাইডলাইনটা কিন্তু আমরা প্রথমে স্টার্টিংটা কিন্তু আমরা করে দিয়েছি, যেটার উপর বেসিস করে কিন্তু মেয়র সাহেব সেই বাকি কাজটুকু তারা এটাও করেছেন। একটা বড় সাকসেস আমি মনে করি। অবশ্যই স্থপতি মনির যে কথাটা বললো সেটা হচ্ছে যে আমরা চাই যে আমাদেরকে দেখে আরো শত শত সংগঠন হোক এ দেশে। আপনি অবাক হবেন যে আমরা যখন চিটাগাংয়ে কাজ করছিলাম তখন চিটাগাংয়ের মেয়র মহোদয় আমাদেরকে এই কাজগুলো দেখলেন এবং আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি আসলেন, এসে আমাদের যখন পাওয়ার পয়েন্টের সব কিছু দেখলেন যে আমরা কি কাজ করি, তখন উনি মনে করলেন যে চট্টগ্রামে কাজ করছে যত সামাজিক সংগঠন আছে তাদেরকে একত্রিত করে তাদের কথা শুনতে চাই, এবং তিনি শুনলেন। আচ্ছা, উনি ওনার অফিসে দপ্তরে প্রায় 50টির মতো সামাজিক সংগঠনকে দাওয়াত দিলেন, আমিও ছিলাম সেখানে থেকে। তাদের সমস্যা কি আছে, তাদেরকে কিভাবে হেল্প করতে পারে সিটি কর্পোরেশন, সেটা উনি শুনলেন এবং হেল্প করলেন। এখনো চট্টগ্রামে সেভাবে হচ্ছে। আপনি বলছিলেন যে আপনারা যখন ফ্লাইওভারগুলো পরিষ্কার করেন তখন সিটি কর্পোরেশন থেকে আপনাদেরকে আমাদের ট্রান্সপোর্ট, হ্যাঁ আমাদের ট্রাক সহায়তা করে। তার এরকম সরকারের কাছে বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের থেকে সবসময় আপনারা সহযোগিতা পেয়ে আসছেন। আমরা দেখেন, আপনি নিশ্চয়ই জানেন বিষয়টি যে রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে, কোম্পানিজগুলো আছে, তাদের কিন্তু প্রত্যেকেরই সোশ্যাল সার্ভিস করার জন্য ফান্ড আছে এবং সোশ্যাল সার্ভিসে টাকা ব্যয় করার মতো তাদের ফান্ড আছে। এমনকি কর্পোরেট কর্পোরেট বডিগুলোর কথা CSR আছে। সিএসআর। তো এরা কিন্তু এই বিষয়গুলো সমাজের অনেক ভালো ভালো জায়গায় কাজে লাগাতে পারে। আমাদের রিপেয়ার বাংলাদেশ আমরা চিন্তা করছি যে আমরা তাদের কাছে যাব, গিয়ে আমাদের কাজগুলো আরও বেশি করলে আমরা দেখাবো যে আমরা কত স্বচ্ছতার সাথে অনেস্টলি এই কাজগুলি করছি। সুতরাং তারা কিন্তু আমাদের হেল্প করবে। আমার মনে হয় যে অর্থ সংগ্রহ করাটা খুব কঠিন বিষয় হবে না, শুধু আমাদের সাথে যারা কাজ সদিচ্ছাটাও বড় ব্যাপার আসলে। ইচ্ছাটা এবং আগ্রহটা থাকতে হবে। আপনার কাছে Basically আমি যেটা জানতে চাই আসলে, আপনি কিভাবে একজন স্থপতি হয়ে এই কার্যক্রম এটা আসলে এই কার্যক্রমের সাথে এটা আসলে মানসিকতার ব্যাপার। আমার মন থেকে, আমি ছোটবেলা থেকেই সংগঠন করি, সাংগঠনিকভাবে যখন দেখলাম যে একটা কোনো একটা কাজ করলে সেটা অন্যের কোনো না কোনোভাবে উপকার হয়, তখন মনে হলো যে হ্যাঁ, সামাজিক সংগঠনের মাধ্যমেই মানুষের উপকার করা যায়। নিজে ব্যক্তিগতভাবে যতটুকু করা না যায় তার চেয়ে বেশি হচ্ছে একটা গ্রুপের মধ্যে থেকে যদি কাজ করি, তাহলে সেই ক্ষেত্রে সেই কাজটা আরও সহজ এবং অনেক বেশি করে করা যায়। তো সেই কারণেই আমি রিপেয়ার বাংলাদেশের সাথে সম্পৃক্ত। যেমন এখানে আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি দেখবেন যে রিপেয়ার বাংলাদেশ একটা আমাদের দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে মমত্ববোধ, সেই জিনিসটা উপলব্ধি করবেন আপনি রিপেয়ার বাংলাদেশের লোগোটা দেখলে। লোগোটা কিন্তু আমরা জাতীয় পতাকাকে ফলো করেই আমাদের লোগোটা তৈরি, এবং এই লোগোটা কিন্তু স্থপতি মনির করে দিয়েছে। হ্যাঁ, তো ওখানে কিন্তু আমরা যে বাংলাদেশের যে ম্যাপটাকে আমরা এখানে দেওয়া হয়েছে, সেই ম্যাপটাতে কিন্তু আমরা গ্রিন কালারকে এমফাসাইজ করেছি, বিকজ অফ যে আমরা চাচ্ছি যে টোটাল এনভায়রনমেন্টটা গ্রিন হোক, কারণ গ্রিনটা আসলে প্রয়োজন আমাদের জন্য, বেঁচে থাকার জন্য হোক, অক্সিজেনের জন্য হোক, আমাদের এনভায়রনমেন্টটা ঠিক রাখার জন্য হোক, সব কিছুর জন্যই আমাদের পরিবেশকে আরও সবুজায়ন করা উচিত। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। ধরেন রিপেয়ার বাংলাদেশ এখন 3 বছর পর যে জায়গায় এসেছে, যেভাবে আপনারা সদস্য আপনার বা আপনাদের সমর্থক বাড়ছে, আরও অনেক বড় হতে হবে, এটার পরিচালনার জায়গাটা নিয়ে আপনার কি পরিকল্পনা, কীভাবে পরিচালিত হচ্ছে? প্রশ্নটা রেখে গিয়েছিলাম। 3 বছর পার করেছে রিপেয়ার বাংলাদেশ, আরও 5 বছর বা 10 বছর পর আপনার এই সংগঠনটিকে কোথায় দেখতে চান? আমরা রিপেয়ার বাংলাদেশের আমাদের পরিকল্পনা আছে সারা বাংলাদেশের সব জেলাতে এর একটি শাখা হবে। আমরা এই 3 বছরে শুধু ঢাকা এবং চট্টগ্রামে শাখা করেছি। আপনি নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারেন, যে জানেন যে হঠাৎ করে আমরা একটা জেলাতে যদি একটা শাখা করে ফেলি, তাহলে সেটা পরিচালনার যারা দক্ষ, যারা নেতৃত্ব, সেটা সমস্যা হয় অনেক সময়, বাংলাদেশের প্রেক্ষিতে প্রবলেমও হয়। সেজন্য আমরা পরীক্ষিত লিডার যারা, তাদেরকে দিয়ে কাজটা করাতে চাচ্ছি। আমরা যে ট্রাস্টি বোর্ড এখানে করব, সেখানে আমরা এমন সব ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করেছি যারা সমাজের বিত্তশালী, কিন্তু তারা আনপ্রিভিলেজড মানুষের জন্য তাদের বিত্ত বা অর্থ দান করতে চায় এবং করছে।
করছে, তাদেরকে নিয়ে আমরা করছি। তারা এটা আপনি জানেন যে রিপেয়ার বাংলাদেশে একটি সম্পূর্ণ নন প্রফিটেবল একটা সংগঠন। এখানে আমাদের যারা সদস্য তাদের টাকাতেই আমরা, চাঁদাতেই আমরা এটা চলি। আমাদের কিছু বড় ডোনার আছে যে ডোনাররা একটু বেশি সাহায্য করে। আমরা যখনই একটা প্রজেক্ট হাতে নিই তখনই তারা এই প্রজেক্টটা আমরা ডোনারদেরকে জানাই। যেমন ধরেন আমাদের একটা প্রজেক্ট অনগোয়িং আছে, আমরা হয়তো 9 ফেব্রুয়ারি একটা নরসিংদীর একটা হাই স্কুলে, আপনি শুনলে অবাক হবেন, 300 মেয়ের জন্য একটি টয়লেট আছে। এবং নিঃসন্দেহে সেটির অবস্থা খুব শোচনীয়, খুবই শোচনীয়। এটা দেখানো যাবে না আপনাদের। এটা আমি দেখলাম গত এক সপ্তাহ আগে। দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে রিপেয়ার বাংলাদেশ ওদের জন্য একটা ওয়াশ ব্লক করে, রুম 3টা টয়লেট দিয়ে একটা ওয়াশ ব্লক করে দেবো আমরা। সেখানে আমাদের প্রায় এস্টিমেটেড কস্ট হচ্ছে 4 লক্ষ টাকা। এটা আধুনিক টয়লেট হবে, সেখানে যারা লেডি টিচার্স আছে তারাও ইউজ করবে, আর ছেলেদের জন্য আলাদা হবে। মেয়েদেরকে আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে এই টয়লেটের ব্যাপারে প্রাধিকার দিচ্ছি, অগ্রাধিকার দিচ্ছি। কারণ আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েরা 8 ঘন্টা 9 ঘন্টা ওয়াশরুম ইউজ করে না, তাদের পরিবেশ খারাপ হওয়ার কারণে। বাড়ি থেকে আসে, আবার গ্রামে, আবার বাড়ি থেকে তারা বাথরুম ইউজ করে। এটা তাদের জন্য বিশাল একটা হেলথ হ্যাজার্ড হয়। এটা ছেলেদের তো সেই অসুবিধা নেই, তারা মসজিদে চলে যায়, এখানে সেখানে চলে যায়। সেই জন্য আমরা মেয়েদের ব্যাপারে প্রাধিকার দিচ্ছি। আমরা রিপেয়ার বাংলাদেশের যে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কাজ করছি, পরিবেশ এবং পরিচ্ছন্নতা একটা। আর আমাদের কিন্তু স্লোগান হচ্ছে উই আর ওয়ার্কিং ফর এ বিউটিফুল বাংলাদেশ। মানে এটা শুধু পরিবেশ না, মানুষের মনস্তাত্ত্বিক, আমি বলেছি মনস্তাত্ত্বিক শুরু করে একটা মানুষ, বাংলাদেশে একটা মানুষ, একটা স্টুডেন্ট হোক কিংবা প্রবীণ হোক, তার মধ্যে সৌন্দর্য বোধ থাকতে হবে। আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন, সেখানে দেখবেন যে মানুষ নিজেকে সুন্দর করে রাখে, সুন্দর পরিবেশে থাকে, তাদের যে ড্রেস আপ হয় সেটাও সুন্দর। কিন্তু আমরা আমাদের যদি পোশাক আশাক, আমাদের ইভেন হাঁটা চলা, আপনি দেখবেন পথে হাঁটছে একটা লোক থুতু ফেলে দিচ্ছে, তাকে শেখানো হয়নি যে যেখানে সেখানে থুতু ফেলা যাবে, বা যে কোনো একটা কিছু খাবারের উচ্ছিষ্ট বাদামের উপর দিল দিয়ে ফেলে দিচ্ছে। এবং এই যে ডাস্ট যে একসাথে হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি এই জিনিসগুলোর কারণে কিন্তু সেই জিনিসগুলো চলে আসছে। এমন হচ্ছে যে বাসে করে বিরিয়ানি খাচ্ছে, খেয়ে প্যাকেটটা জানলা দিয়ে হাড়টা সহ জানলায় ফেলে, রাস্তায় ফেলে দিচ্ছে। এর কারণ হচ্ছে শিক্ষা, তাদেরকে আমরা শিক্ষা দিইনি। সেই জন্য আমরা আস্তে আস্তে আমরা সমস্ত যখন শাখাগুলো সব বাংলাদেশে হবে, তারা বিভিন্ন স্কুল কলেজে যাবে, গিয়ে তারা এই 14-15টা বিষয় শিক্ষার্থীদের শেখাবে। দেখেন, আমি একটু এখানে একটু আপনাকে একটু যদি অ্যালাউ করেন একটু বলতে চাই জি প্লিজ। যে আমাদের এখানে মানুষকে উজ্জীবিত করলে বা মোটিভেট করলে যে সুফল পাওয়া যায়, এটা কয়েকটা উদাহরণ আছে। একটি অন্যতম উদাহরণ হচ্ছে যে একসময় আমরা দেখতাম যে পাখি শিকার করাটা একটা শৌখিনতা, একটা স্পোর্টস হিসেবে নেওয়া হতো, সবার বাসায় এয়ার গান থাকতো। কিন্তু যখন আমরা এটা একটা প্রচারণা চালানো হলো এবং প্রচারণা চালানো হলো ব্যাপক হারে যে পাখি তার অতিথি পাখি, তাদেরকে মারা যাবে না, এখন পাখি বিক্রি এবং শিকার কিন্তু দুটোই একদম উল্লেখযোগ্য হারে কমে বন্ধ। এরকম অনেকগুলো ব্যাপারই আছে যে যেগুলো মানুষকে, তার মানে অবশ্যই আমরা আশা করতে পারি যে যেমন এখানে আমাদের রিপেয়ার বাংলাদেশে কিন্তু আরেকটা মেজর একটা পার্ট রয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের মোটিভেশনাল ক্লাস হচ্ছে, কিন্তু প্রতিটা এটা বজলুল কবির সাহেব যেটা করেন সেটা হচ্ছে যে আলটিমেটলি উনি কিন্তু প্রতিটা ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন আপনার বিভিন্ন ফোরাম, যেই জায়গাগুলোতে স্কুলে, এবং ইভেন লাস্টলি উনি যেটা করছেন সেটা ড্রাইভারদের নিয়েও কিন্তু উনি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে যে ড্রাইভাররা কেন ড্রাইভিং লাইসেন্সটা কেন পার্মানেন্ট করবেন না, কিংবা এটার জন্য কি কি প্রবলেম তারা ফেস করতেছে। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা কেন হচ্ছে, এই সকল জিনিস নিয়ে কিন্তু মোটিভেশনাল ক্লাসগুলো হচ্ছে। আমাদের এটা কিন্তু একটা র্যান্ডম প্রসেস, পরিবর্তন করানোর জন্য যে জিনিসটা করার, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে হচ্ছে। এখন আমরা যে ছড়িয়ে দেব, সে ছড়িয়ে দেওয়ার জন্য এই মোটিভেশন ক্লাসটা যদি আমরা মফস্বলে নিতে যাই, তাহলে সেই রকম একটা ট্রেনার প্রয়োজন হবে, সেই জিনিসটার জন্য ভোকাল লাগবে। তো যেই জিনিসগুলো আমাদের আগে থেকে তৈরি না করে আমরা এটাকে এক্সপান্ড করে আমরা জেলা পর্যায়ে কিংবা ওই জায়গাতে যেতে পারতেছি না। তো যার জন্য আমাদের এখন আপাতত লিমিটেড আছে ঢাকা, যেটা এটা হয়তো বা ফিউচারে আস্তে আস্তে ডে বাই ডে আর বাড়বে। দেখুন, আমি স্থপতি মনিরের সাথে একমত যে আমাদের নিজেদেরও একটু সক্ষমতা বাড়াতে হবে। যে স্টুডেন্ট এখন কাজ করছে, যে ট্রেন হচ্ছে 3 বছর, সে চাকরিতে যাবে, গিয়ে কিন্তু সে রিপেয়ার বাংলাদেশে ছেড়ে যাবে না, সে সারা জীবনের জন্য ট্রেন যে আমাকে হেল্প করতে হবে। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি সদস্যের, তখন বলি যে ইউ আর বর্ন টু হেল্প আদার্স, তুমি অনেক প্রিভিলেজড। আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনারা তো নানা রকম কার্যক্রম করছেন, এই যে যেমন ড্রাইভারদেরকে মোটিভেট করে, এটা নিঃসন্দেহে ভালো কাজ। এই ধরনের কাজগুলো যখন হাতে নেন, আপনারা কি কোনো রকম
ফিজিবিলিটি স্টাডি করেন বা নিড অ্যানালিসিস বা কোনো রকম গবেষণা করে কিভাবে আপনারা মানে ঠিক করেন, নির্ধারণ করেন যে এই জায়গাটা আপনারা কাজ না, করবেন? আমরা যখন কোনো বার্নিং ইস্যু হয়, যেমন ধরুন ওই যে আপনার রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, নিরাপদ সড়কে নিরাপদ সড়কে আন্দোলন হলো, তখন আমাদের বিবেকেই নাড়া দিয়েছে যে আমরা রোড ক্লিন করছি কিংবা স্কুলে টয়লেট করে দিচ্ছি, কিন্তু এই যে ড্রাইভার্স যারা কয়েক লাখ ড্রাইভার্স তাদেরকে কখনো মোটিভেট করা হয় না। আমার মনে আছে যে আমি তখন স্বপ্রণোদিত হয়ে বিআরটিতে গেলাম, গিয়ে বললাম যে আই ওয়ান্ট টু ট্রেন দ্যাম, এবং 2 ঘন্টা ফ্রাইডেতে 1 ঘন্টা 2 ঘন্টা করে তাদেরকে মোটিভেট করলাম, বললাম যে তাদের মানবিক হওয়ার জন্য যে বিষয়গুলো আছে, তাদের মৃত্যু হলে হঠাৎ তাদের পরিবারে কি দুর্বিষহ জীবনযাপন করতে হবে, বা যদি জেলে যেতে হয়, জেলের ভয় দেখেছি আমি। এখন এতে দেখা যায় কি তারা অনেক ড্রাইভার্স দে আর ক্রাইং। আপনি অবাক হবেন, সে অশিক্ষিত ড্রাইভার, কিন্তু সে যখন আমার কথা শুনছে, আমি যখন এত সুন্দর করে বলছি যে তুমি একটা শিশুকে মেরে চলে যাচ্ছ, এই শিশুটা তোমার সন্তান, আরেকজন ড্রাইভার মেরে যেতে পারে, তাহলে তুমি যখন ড্রাইভ করছো কি দরকার এত স্পিডে যাওয়ার, কি দরকার তোমার লাইফকে এন্ডেঞ্জার করা। তো এই বিষয়গুলো হয় কি, আমরা যখন বলি আমরা তো প্রিভিলেজড, সমাজের কি আমরা প্রিভিলেজড নই? আমরা এই দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যারা বিজনেস করছি বড় কিংবা চাকরি করছি, আমাদের পিছনে তো রাষ্ট্রের অনেক ব্যয় হয়েছে, আমাদের শিক্ষার পিছনে অনেক ব্যয় হয়েছে, চাকরিতেও আমরা অনেক তার মানে এই কার্যক্রমগুলো আপনারা হাতে নেন সমাজে যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট আসে, অথবা যদি প্রয়োজন করলে আমাদের ফোর্স আছে, আমরা হেল্প করবো সেখানে। এবং আমাদের মেম্বার যারা, তাদের সাথে কথা হয় আমাদের এইভাবেই যে যখন কোনো ক্রাইসিস হবে, ধরুন আজকে বন্যা হলো, দিনাজপুরে বন্যা হলো, তা আমরা দিনাজপুরে আমাদের সংগঠনে যারা, তাদেরকে বললাম যে তোমরা রেডি আছো কিনা, বলে স্যার আমরা রেডি। তা আমরা ঢাকা থেকে কেনাকাটা করলাম তাদের জন্য, তারপর সেখানে আমরা টাকা পাঠিয়ে দিলাম যে বিকাশে, যে তোমরা এই টাকাটা দিয়ে লোকালি তোমরা কেন, স্টুডেন্টরা কিনে সে নৌকা করে তারা সেই গ্রামে নিয়ে গেল, তারা দিল। অবশ্যই না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আপনার ডিমান্ডটা তৈরি হয় রুট লেভেল থেকে, যেখানে মানে যে জায়গাটা, তারপরে সেটাকে আমরা রেসপন্স করি, আমরা হয়তো সেটাকে সংগঠিত করে সেটাকে হয়তো বা আপনারা নিজেরা হয়তো একটু আলোচনা করেন। যেমন আপনি ক্রাইসিস, যেমন রোহিঙ্গা ক্রাইসিস হয়ে গেল হঠাৎ করে, আমরা যাইনি কেউ, তো রোহিঙ্গারা যখন আসলো, তো রোহিঙ্গাদের অনেকেই সাহায্য দিচ্ছে, তো আমরা রিপেয়ার বাংলাদেশ চিন্তা করলাম যে যারা সাহায্য দিচ্ছে তারা বড়দের খাবার দিচ্ছে, কিন্তু বেবি শিশুদের যে ফিডার দরকার, মিল দরকার, সেটা আমরা তখন মিলে আমরা কিনে দিলাম, মশাই দিলাম। আমরা এই পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং আমরা আশা করব রিপেয়ার বাংলাদেশ আরো এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে শিশু প্রহর থাকায় সকাল থেকেই প্রাণবন্ত ছিল শিশু চত্বর। ছোটদের বেশি আগ্রহ ছিল সিসিমপুর কর্নারের হালুম ইকরির লাইভ শো। শিশু প্রহরের প্রথম দিনে ভূত এবং রহস্যের বই বেশি বিক্রি হয়েছে। বছর ঘুরে এসেছে বাঙালির প্রাণের বইমেলা। মেলায় 6টি চত্বরের একটি শিশুদের, এখানে কর্নার আছে 7টি। এই চত্বরে শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দু সিসিমপুর মঞ্চ। লাইভ শোতে প্রিয় চরিত্র হালুম ইকরি, টুকটুকি সহ অন্যান্যদের অভিনয়ে মুগ্ধ শিশুরা। বর্ণিল বইয়ের খোঁজে বাবা মার হাত ধরে স্টলে স্টলে ঘুরেছে শিশুরা। কমিক্স ও ভূতের বইয়ের পাশাপাশি তাদের বেশি আগ্রহ রহস্যময় গল্পের বইয়ে। আর কি কি করেছো মেলায় এসে বলো তো? বই কিনেছি, কথার গল্প পড়তে ভালো লাগে, তারপরে ভালো লাগে হলো ভূতের গল্প পড়তে ভালো লাগে। বিভিন্ন রকম একটা কমিক্স হবে, কিছু পাজল হবে, এগুলো সবগুলোই সিসিমপুরের সবগুলো আইটেমই বাচ্চাদের খুবই পছন্দের। প্রতিবারের মতো এবারও মেলার শুরুতেই শিশুদের জন্য এসেছে বেশ কিছু নতুন বই। শিশু প্রহরে উপস্থিত ছিলেন শিশুতোষ সাহিত্যিকরাও। বেশিরভাগ বই হচ্ছে এবার বিজ্ঞান কেন্দ্রিক বই আমি লিখেছি। রহস্য সমগ্র এসছে, অ্যাডভেঞ্চার এসছে, পিকুর অ্যাডভেঞ্চার, কিশোর থ্রিলার, গোয়েন্দা আমি যেগুলো লিখি, সব মিলিয়ে 40টা বইয়ের ভিতরে 10টা বই রিপ্রিন্ট আর 30টি বই নতুনভাবে আসছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চললেও শুক্র ও শনিবার সহ সরকারি ছুটির দিনে রাখা হয় শিশু প্রহর। মেলায় শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে 2014 সাল থেকে এই আয়োজন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশু প্রহর নিয়ে আমরা কথা বলবো সহকর্মী শিমুল সালাউদ্দিনের সঙ্গে। শিমুল, আজকে ছিল শিশু প্রহর, আপনি দেখেছি আমরা শিশুদের ভিড় বইমেলায় একটা কথা আমরা প্রকাশকদের কাছ থেকে শুনি যে বই বিক্রি কম হয়, কিন্তু
এটাও সত্যি পাশাপাশি যে কোনো শিশুই বই না কিনে ফেরে না, বিষয়টা আপনি কিভাবে দেখেন? কিবরিয়া, আজ শুক্র এবং শনিবার থাকায় এবার কিন্তু শিশু প্রহর দিয়েই বইমেলা শুরু হয়েছে এবং আজ শনিবার সকাল থেকেই প্রায় উপচে পড়া ভিড় ছিল। আমরা আমাদের সহকর্মী মেজবার প্রতিবেদনে যেরকম দেখছিলাম, মানে শিশুদের উচ্ছলতার কিন্তু কোনো শেষ নেই এবং শিশু চত্বরে সিসিমপুর বলেন বা এরকম যেই প্রতিষ্ঠানগুলো আছে যারা শিশুদের বই নিয়ে আসলে কাজ করে, বাংলাদেশ শিশু একাডেমি আছে, তারা কিন্তু খুব বেশি নতুন বই জেনেছে এমন নয়, বেশিরভাগ রিপ্রিন্ট বা পুরনো বই আসলে শিশুদের হাতে তুলে দিতে হচ্ছে। কিন্তু শিমুল, যেটি বলছিলাম, শিশুরা ক্রেতা হিসাবে অন্য আরও যারা আছেন তাদের চেয়ে অনেক ভালো, সেটি আপনি মনে করেন কিনা? অবশ্যই অবশ্যই, শিশুরা কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে রং দেখে, আপনি নিশ্চয়ই জানেন। এবং শিশুরা যেহেতু অভিভাবকদের সাথে নিয়ে আসেন, অভিভাবকদের পছন্দটিও এখানে খুব গুরুত্ব পায় এবং অভিভাবকরা সেই বইটি শিশুর হাতে তুলে দিতে চান যে বইটিতে আসলে শিশু মনের বিকাশটি ঠিকভাবে হবে এবং শিশুরা আনন্দ পাবে, তার সাথে জ্ঞানও অর্জন করবেন এবং আনন্দের সাথে যে শেখা সেটি কিন্তু অভিভাবকরা বেশি নজরে রাখেন। আমি কিবরিয়া আপনাকে একটি জিনিস জানাতে চাই, আজকে আমি খেয়াল করেছি যে আমাদের বাংলা সাহিত্যের শিশু সাহিত্যের যে শাখাটি সেটি কিন্তু প্রায় ক্ষয়িষ্ণু। হায়াত মাহমুদ কিংবা আলী ইমামদের মতো কেউ ছাড়া এখন নিয়মিত শিশু সাহিত্য লিখছেন এমন লেখক পাওয়া খুবই কঠিন এবং নতুন বইও সেই অর্থে কম। আমরা হুমায়ুন আজাদকে দেখেছি, আমরা এমনকি আমাদের একসময়ের প্রধান কবি শামসুর রহমানকে দেখেছি নিয়মিত শিশুদের জন্য লিখতে, আল মাহমুদ লিখেছেন। কিন্তু এই সময়ে এসে আমাদের মোটামুটি পরিচিত নামী বড় কবি সাহিত্যিকরা কিন্তু শিশুদেরকে টার্গেট করে যে লেখা সেটির দিকে কিন্তু তাদের মনোযোগ খুবই কম। কিবরিয়া, শিমুল, আরেকটি বিষয় আমরা দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে শিশু সাহিত্য যেটি বা শিশুদের জন্য গ্রন্থ সেটি বিশেষ যত্ন নিয়ে করা হয়। আমি অনেক প্রকাশকের সঙ্গে কথা বলেছি যে আমাদের দেশে শিশুতোষ গ্রন্থগুলো ইলাস্ট্রেশন বলেন বা ডিজাইন বলেন সেরকম দৃষ্টিনন্দন হয় না। তারা বলছেন যে শিশু সাহিত্য যেহেতু বিক্রি কম হয় সেজন্য সেদিকে নজর দেওয়া। আরেকটা সমস্যার কথা তারা বলছেন যে আমাদের দেশে সেরকম চিত্রকর বা শিল্পী পাওয়া যায় না। আপনি কি এর সঙ্গে একমত? আমি একদমই একমত নই কিবরিয়া, কারণ এই আপনি যদি ইলাস্ট্রেশনের কথা বলেন, আপনি যদি বইয়ের মেকআপ গেটআপের কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের চিত্রকররা কিন্তু যথেষ্ট দক্ষ এবং বই যে কম বিক্রি হয় এই কথাটিও ঠিক নয়। মানে একদমই নিম্নমানের শিশুতোষ বইও প্রচুর বিক্রি হয় এবং শুধুমাত্র এই দুদিন নয়, শিশুদের জন্য যেই বিশেষ প্রকাশনীগুলো আছে তারা কিন্তু প্রায় সারা বছর বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন ইয়েতে তারা শিশুদের বই আসলে বিক্রি হয়। তাহলে সমস্যাটা কোথায়? কেন সেগুলো? সমস্যাটা ভালো বই লেখা হচ্ছে না, লেখা না, মূলত ইলাস্ট্রেশনগুলো কিন্তু হয় বইয়ের আমরা যাকে কন্টেন্ট বলি, ছড়া, কবিতা বা গল্প, সেটি আশ্রয় করে কিন্তু ইলাস্ট্রেশনগুলো হয়। আমি যেমন আজকে বইমেলায় শিল্পী রফিকুর নবীর সাথে কথা বলছিলাম, সব্যসাচী হাজরার সাথে কথা বলছিলাম, তারা কিন্তু শিশুদের উদ্দেশ্য করে যেই বইগুলো করা হয় খুবই যত্ন করে সেগুলো করেন। আপনি নিশ্চয়ই হাশেম খানের ছবির কথা ভুলবেন না, শিশুদের বইয়ে তার যে অসাধারণ সব ছবি আছে। সমস্যাটা হলো বই কম হওয়ার কারণে, মানে নতুন বই কম হওয়ার কারণে, নতুন কন্টেন্ট কম হওয়ার কারণে, মানে নতুন আঁকাকেও কম হচ্ছে। সেটা এই দোষটা আঁকিয়েদের দিলে হবে না, এই দোষটা একভাবে প্রকাশকদের এবং অবশ্যই লেখকরা না লিখলে প্রকাশকরা ছাপবেন কি করে? শিমুল, তারপরেও আমরা যেটি লক্ষ্য করছি গত কয়েক বছর ধরে শিশু প্রহর বা শিশুদের জন্য নির্দিষ্ট করে যে সময়টি বেঁধে দেওয়া হচ্ছে এবং নানা রকম কর্মকাণ্ড রাখা হচ্ছে এই সময়টাকে ঘিরে, এটিকে কেন্দ্র করে কিন্তু বাবা মারা শিশুদেরকে যে নিয়ে যাচ্ছেন এবং বইমেলার একটা সময় একেবারে শিশু স্বর্গ হয়ে উঠছে। এটি তো অবশ্যই একটা বিরাট প্রশংসার দাবি রাখে। এটি অবশ্যই প্রশংসার দাবিদার। বাংলাদেশ শিশু একাডেমির প্রস্তাবের প্রেক্ষিতে আসলে 2014 সালে শিশু প্রহর স্থায়ীভাবে প্রত্যেক শুক্র এবং মানে শনিবার, মানে ছুটির দিনগুলোতে শিশু প্রহরের ব্যাপারটি চালু হয় এবং শিশু প্রহরে কিন্তু প্রচুর বই বিক্রি হয় কিবরিয়া, এবং সেখানে শিশুদের প্রচুর আনাগোনা দেখা যায়, শিশুদের নিয়ে আলাদা অনুষ্ঠান, শিশুরা যেসব সেলিব্রিটিদের পছন্দ করেন তারা নিয়মিত আসেন। ফলে মানে এটা খুবই মানে পজিটিভ, ধনাত্মক একটা ব্যাপার আসলে, যে শিশুদের মানস গঠনে এই দিন দুটিকে কাজে লাগানো এবং
এটাই তো আমাদের আশাবাদী করে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদেরকেই তো আগে সবার আগে আসলে ঠিকভাবে শিক্ষিত করতে হবে। শুধুমাত্র রূপকথা নয়, মজার মজার বিজ্ঞানের বই, গণিতের বই। এই জায়গায় একটু আপনাকে আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছি। ধরেন আরেকটা অভিযোগ পাই যে শিশুতোষ গ্রন্থের নামে প্রচুর নিম্নমানের গ্রন্থ হচ্ছে, যেগুলোতে বাক্য গঠন, বানান থেকে শুরু করে নানা রকম অসঙ্গতি থাকছে। সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে অভিভাবকরা বইগুলো পড়েও দেখেন না, প্রচ্ছদ দেখেই শিশুদেরকে কিনে দিচ্ছেন। তো এইটার একটা কিন্তু একটা নেগেটিভ মানে একটা নেতিবাচক দিকও রয়েছে। একদম, মানে এক্ষেত্রে আসলে অভিভাবকদেরই একটু সচেতন হতে হবে। তাদেরকেই আসলে বইটি বেছে দিতে হবে শিশুদেরকে, যে এই বইয়ে আসলে কি আছে। বা ধরেন আমাদের শিশু সাহিত্য কিন্তু মানে এই সময়ে লেখা না হলেও মানে এই বাংলাদেশের দীর্ঘ বয়সে যেসব শিশু সাহিত্য লেখা হয়েছে সেগুলো কিন্তু কোনো অংশেই কম না। আমি একটু আগেই বলছিলাম হুমায়ুন আজাদ কিংবা শামসুর রহমান কিংবা হায়াত মাহমুদ, এমন যারা আসলে শিশুদের জন্য লিখেছেন রূপকথার শিশুদের মানে এই সারা পৃথিবীর শিশুদের জন্যই পৃথিবীর বিভিন্ন দেশের রূপকথার সংকলন এখানে প্রকাশিত হয়েছে। শিশুদের জন্য ছড়া কবিতা রয়েছে। সেই বইগুলো যদি বেছে বেছে অভিভাবকরা শিশুদেরকে দেন তাহলে অবশ্যই আমাদের শিশুরা আসলে ঠিকভাবে বেড়ে উঠবে। আরেকটা জিনিস কি এরকম মনে করেন না যে যারা শিশু সাহিত্য করেন আমাদের দেশে, তারা ধরেন মূলধারার সাহিত্যে কিছুটা অপাংক্তেয় হয়ে যান? এটাও কি একটা সমস্যা? এটি একটি বড় কারণ, এটি একটি বড় সমস্যা কিবরিয়া, যে যারা শিশু সাহিত্য করেন তাদেরকে শিশু সাহিত্যিক বলে আসলে একভাবে ব্যঙ্গই করা হয়, একভাবে ব্যঙ্গই করা হয়। এবং আমি মনে করি যে এই ব্যঙ্গটি নেয়ার বা ব্যঙ্গটি গায়ে মাখার কিছুই নেই। কারণ শিশুদের জন্য লিখলে মানে একজন লেখক যদি শিশুদের লেখক হিসেবে পরিচিত হন, শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত হন, সেই শিশু কিন্তু বড় হয়ে সেই লেখকের আরও লেখা খুঁজবে। ফলে শিশুদের জন্য লেখালেখি একজন লেখকের জন্য খুবই লাভজনক প্রকল্প বলে আমি মনে করি। হ্যাঁ, তাছাড়া আরও যেটি আমরা অনেক লেখকের কাছে শুনেছি যে শিশুদের জন্য লিখতে গেলে তারা সেই সময়টাতে ফিরে যান, একটা আনন্দ ভ্রমণের মতো হয় তাদের জন্য। পাশাপাশি আর এটাও সত্যি যে শিশুদের জন্য লেখা কিন্তু খুব কঠিনও, কারণ শিশুদেরকে ফাঁকি দেওয়া যায় না, তাদের কাছে সত্য কথাটাই বলতে হয়। একদম। আমি আপনাকে একটি ছোট্ট উদাহরণ দিতে চাই যে হুমায়ুন আজাদের আব্বুকে মনে পড়ে কিংবা আল মাহমুদের যদি আপনি এর কথা মনে করেন যে আম্মু বলেন পরের শোনা, আব্বু বলেন মন দে, পড়ায় আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, এরকম যেই ছড়াগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, এই যে অসামান্য সব বই আমাদের সাহিত্যেরই আছে, সেগুলোর রিপ্রিন্টও কিন্তু আমি আজকে খুব কম দেখেছি। যে সেই বইগুলো আসলে আছে কিনা আমি খুঁজে দেখছিলাম। তো আমাদের প্রকাশকরা শুধুমাত্র নতুন বইয়ের দিকে না তাকিয়ে ভালো ভালো পুরনো বইগুলো আসতে পারে। শিমুল সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের সাফল্য পেয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। রাজধানীর বাইরে শুধুমাত্র সিলেটেই এ ধরনের চিকিৎসা সম্ভব বলে দাবি তাদের মাধ্যমে বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপন হওয়া 2 জন রোগীর মধ্যে একজন এরই মধ্যে স্বাভাবিক জীবনে ফিরেছেন, অন্যজন রয়েছেন চিকিৎসাধীন। কিছুদিন আগেও বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপনের কোনো সুযোগ ছিল না দেশে। কয়েক মাস আগে ঢাকায় সে চিকিৎসা শুরুর পর এবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও করা হচ্ছে বিচ্ছিন্ন অঙ্গ প্রতিস্থাপন। এই সাফল্য পেয়েছেন হাসপাতালটির প্লাস্টিক সার্জন মোহাম্মদ আব্দুল মান্নান। মাস 3 আগে বিশ্বনাথ উপজেলায় প্রতিপক্ষের হামলায় ইয়াসিন আলীর হাতের বিচ্ছিন্ন হওয়া বুড়ো আঙ্গুল প্রতিস্থাপনে সফল হন ডাক্তাররা। ইয়াসিন ফিরেছেন স্বাভাবিক জীবনে। এছাড়া সুনামগঞ্জের শাল্লার লিটন মিয়ার বিচ্ছিন্ন কবজিও প্রতিস্থাপন করা হয়েছে। আমি তো সেরকম মনে করছি না যে আমার আঙ্গুল জোড়া লাগবে কিনা, আমি সেই রকম চিন্তা করছি না। এখন চিকিৎসার পরে দেখা যায় যে আমার আঙ্গুলটা হাত থেকে খুব ভালো আছে। এই হাতটা মারামারির মধ্যে কাটা গেছিল, তো আমি চিকিৎসাধীনে সিলেটে আসি। মানানসরের চিকিৎসা, আমার হাতের অবস্থা মোটামুটি ভালো, আশা করি সামনের দিকে আরো ভালো হবে। এসব অপারেশনের দায়িত্বে থাকা ডাক্তার মান্নান বলছেন, দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া অঙ্গ সঠিকভাবে সংরক্ষণ করে 6 থেকে 12 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া গেলে তা প্রতিস্থাপন করা সম্ভব। ব্যাগ ইন ব্যাগ অর বক্স উইদিন দ্য বক্স, একটার ভিতরে আরেকটা, কিন্তু ডাইরেক্ট বরফের সাথে অঙ্গ থাকবে না, কন্ট্যাক্ট হবে না। যত তাড়াতাড়ি নিয়ে আসবে ততই সাকসেস রেট বাড়বে। আমরা বলি যে এইরকম প্রসিডিউরে নিয়ে আসে, তাইলে আমরা 12 ঘন্টার মধ্যে সফলভাবে লাগাই দিতে পারবো। প্লাস্টিক সার্জনদের সাফল্যে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুত এ বিভাগকে আরও উন্নত করার কথা জানিয়েছেন পরিচালক। আমরা ইন ফিউচারে আমাদের ডক্টরসের সংখ্যা এখন একটু অপ্রতুল আছে, সেটাও কীভাবে বাড়ানো যায় আমাদের
মিনিস্ট্রির সাথে কথা বলে সেটা চেষ্টা করবো এবং আমাদের অপারেশন থিয়েটারে আদার যে ফেসিলিটিসগুলো বাড়ানোর ফলে আরও এটা সেবা উন্নত হবে, সেই ফেসিলিটি দ্রুতই বাড়াবো। সিলেট মেডিকেলের চিকিৎসকদের এ সাফল্য দেশের চিকিৎসা খাতের ইতিহাসে মাইলফলক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রীমঙ্গলের বাইক্কার বিলে 5 বছর পর দেখা মিলেছে খয়রা কাস্তে চড়ার। বার্ড ক্লাব এবং এশিয়ান ওয়াটার বার্ডের জরিপ বলছে গেওয়ালা বাটান সরালি সহ এবার এসেছে 39 প্রজাতির প্রায় 11,500 পরিযায়ী পাখি। পরিবেশের উন্নতিকেই এর কারণ বলছেন গবেষকেরা। জলচর পাখির কলকাকলিতে মুখর বাইক্কার বিল। পরিযায়ীদের মধ্যে খয়রা কাস্তে চড়াই বেশি। 5 বছরে এবারই মিলল এই প্রজাতির দেখা। এদের সংখ্যা 288। সঙ্গে আছে গেওয়ালা বাটান, পাতিতিলি হাঁস, উত্তরে লেঞ্জা হাঁস, রাজসরালি, পাতিসরালির ঝাঁক। জানুয়ারির শুমারি বলছে 39 প্রজাতির 11,615টি পাখি এসেছে বাইক্কার বিলে। এ বছরটাকে আমি এক কথায় দারুণ বলতে চাই। এবার উল্লেখযোগ্য পরিমাণে পরিযায়ী পাখি এসেছে। পরিবেশও তাদের জন্য বেশ উপযোগী। এ সময় বিলে ফোটে শাপলা, শালুক, পদ্ম। পাশাপাশি নানা জলজ উদ্ভিদ, মাছ ও পোকামাকড়ের বসত হওয়ায় খাবার সংকট নেই পাখিদের। সে কারণেই শুমারিতে আরও পাওয়া গেছে বড়গুটি ঈগল, পালশিকুরা ঈগল, উদয়ী গয়ার, কালামাথা কাস্তে চড়া ও মরচেং ভূতি হাঁসের মতো পাখি। বাইক্কার বিলে পদ্মসহ নানা উদ্ভিদ রয়েছে বিপুল পরিমাণে, যা পাখির জন্য খুবই ভালো। গত 15 বছরের মধ্যে নতুন জাতের বেশ কিছু পাখি পেয়েছি এবার। তবে পাশের জলাধার হাকালুকির চিত্র ভিন্ন। 2 বছর আগে প্রায় 60,000 পরিযায়ী ও স্থানীয় পাখির হিসাব মিললেও এবার তা কমে দাঁড়িয়েছে 37,000-এ। এর পেছনে চোরা শিকারির দৌরাত্ম্য দেখছেন বন কর্মকর্তারা। এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছি মানুষকে সচেতন করার, মানুষকে এই ব্যাপারে যাতে পাখি কোনোভাবেই মানে এদেরকে ডিস্টার্ব না করা হয়। এখানে রাতের অন্ধকারে কাটা হচ্ছে হিজল ও করচ, বাড়ছে মাছের খামার। এর প্রভাবেই ছোট হয়ে আসছে উন্মুক্ত জলাভূমি। সংকট কাটিয়ে উঠতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বসন্ত আসার আগেই রক্তিম আভায় ছেয়ে গেছে সুনামগঞ্জের মণিগাঁওয়ের শিমুল বাগান। সৌন্দর্যের টানে ছুটে যাচ্ছেন পর্যটকেরা। প্রায় 100 বিঘা জমির উপর বিস্তৃত এই শিমুল বাগান দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে মানুষ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়, নদী আর হাওরের দেশ সুনামগঞ্জ। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী। এই নদীর তীরেই মানিগাঁও গ্রামে 98 বিঘা জমির উপর করা হয়েছে শিমুল বাগান। একপাশে জাদুকাটা নদী আর একপাশে ভারতের মেঘালয় পাহাড় বাগানের সৌন্দর্যকে আরও উপভোগ্য করে তুলেছে। শীতের আগমনের পরপরই ফুটতে শুরু করে শিমুল ফুল। বসন্ত আসার আগেই পুরো বাগান ছেয়ে গেছে রক্তিম আভায়। ফুলগুলো ফুটছে, এখন অনেক সুন্দর লাগতেছে। পাশে নদী, তারপরে আপনার পাহাড়, অনেক চমৎকার লাগতেছে। এখানে আসলে এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়, যা সত্যি অসাধারণ। সুনামগঞ্জের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে মানিগাঁওয়ের শিমুল বাগান। এই বাগান সহ জেলার সব দর্শনীয় স্থানে পর্যটক সমাগম আরও বাড়ার সুযোগ দেখছে প্রশাসন। স্থানীয়ভাবে যাতে নিরাপত্তার কোনো সমস্যা না হয় সেই জন্য স্থানীয় পুলিশ এবং প্রশাসনকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কোনো পর্যটক অযথা হয়রানির শিকার না হয়। আমাদের ওইখানে মোবাইল টিম আছে, সাদা পোশাকে ডিবি পুলিশ আছে, এসবির পুলিশ আছে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এখানে কারো কোনো সমস্যা নাই। শিমুল বাগানটিতে দর্শনার্থীদের জন্য সুবিধা বাড়াতে নানা পরিকল্পনার কথা জানাচ্ছে মালিকপক্ষ। আমরা চাইছি যতটুকু সুযোগ সুবিধা, আমাদের যে ওয়াশরুম প্লাস বিভিন্ন নিরাপত্তার যে বিভিন্ন বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে, আমরা সেগুলোর জন্য বিশেষভাবে পদক্ষেপ নিতেছি। 2002 সালে বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন গড়ে তোলেন এই শিমুল বাগান। তিনি প্রয়াত হওয়ার পর এখন তার পরিবারের তত্ত্বাবধানে বাগানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের আশার বাংলা।